জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, কুল কিনারা পাচ্ছে না বিএনপি সরকার, তারা দিক বিদিক ছোটাছুটি করছে, এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। অন দি আদার হ্যান্ড বিএনপি সরকার এক কঠিন ফাঁদে পড়েছে, কিছুতেই এই ফাঁদ থেকে বের হতে পারছে না বিএনপি। দর্শক, একটু অবাক লাগছে আপনাদের কাছে, অনেকের কাছে মনে হচ্ছে যে বাড়িয়ে বলছি, না, ইটস ট্রু। বিএনপি কুল কিনারা পাচ্ছে না, তারা দিক বিদিক ছুটছে। বাংলাদেশে রাজনৈতিক সমীকরণ নতুন করে রূপ নিতে শুরু করেছে। এখানে বিভিন্নজন বিভিন্ন ধরনের অনুমান করছে, আশঙ্কা করছে। আশঙ্কা করারই কথা, কারণ যেখানে গ্রেপ্তার হয়েছে সেই দেশটি যেহেতু ভারত, সেহেতু এখানে নানা ধরনের সমীকরণ, নানা ধরনের হিসাব নিকাশ, এটি খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। অন্য কোনো দেশ হলে, ভারতের বাইরে যদি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ হতো, সেখানে যদি তারা গ্রেপ্তার হতো, তাহলে এত সমীকরণের প্রয়োজন ছিল না। অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। আমরা আর অপেক্ষা করছি। যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। আমরা কেন শিলং সালাউদ্দিনের সবসময় সন্দেহ করি? সন্দেহ করার পিছনে তো কিছু একেবারে জ্বলন্ত কিছু প্রমাণ আছে। আজকে শিলং সালাউদ্দিন বলতেছে শেখ মুজিবের ভাষণ যদি কেউ বাজা, তাকে গ্রেফতার করা যাবে না। তাহলে 3 জনকে যে গ্রেফতার করলো তাদেরকে এখন ছেড়ে দিবে। এখন শেখ মুজিবের ভাষণ যদি বাজাতে পারে, তাহলে 32 নম্বর ভাঙ্গাটা যারা ভাঙছে তারা অপরাধী হয়ে যাবে। এইভাবে করে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে সে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করবে, এই সন্দেহটা আমরা করেই যাব। কারণ সালাউদ্দিনকে আমি এই কারণে বিশ্বাস করতে পারি না। দর্শক, ভারতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 আসামি গ্রেপ্তারের পরেই বাংলাদেশে দৃশ্যপট একের পর এক পাল্টাতে শুরু করেছে। নানা ধরনের বক্তব্য নতুন করে কনফিউশন তৈরি করেছে যে হাদির যে আসামি, সেই আসামি ধরা পড়ার ভয়ে কারণে অনেকের কি ঘুম হারাম হয়ে গেল? এই প্রশ্নগুলো বারবার উঠে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। খেজুর চোর শুনতে কেমন লাগে? আচ্ছা, এই যে খেজুর দেওয়া হইতো, এটা কি আমরা আগে জানতাম? কেউ জানতাম না। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, দেখেন ভাই ব্রাদার, আমরা জানতামই না প্রত্যেকটা এমপি তার নিজের এলাকার জন্য 312 কেজি খেজুর পায়। হ্যাঁ, এবার পাইছে আর কি, এবারকার হিসাবটা দিলাম। এই দেবিদ্বারে পাইছে হাসনাত আব্দুল্লাহ। এগুলো এখন উনি ভাগ করে দিবে মাদ্রাসায়, 3 কেজি 3.5 কেজি কইরা এক একজনের ভাগে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কি আমরা জানতাম না। এখন দেখেন সব এলাকাতেই খোঁজ খবর নিতেছে, এমপির বাসার সামনে যায় মানুষ দাঁড়ায় দিছে, ভাই খেজুর কই আমাদের? এই যে আগামী কোরবানি ঈদে কোরবানির মাংস আসবে, উটের মাংস, দুম্বার মাংস, এইসব মাংস এমপিরা কি করতো জানেন? আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিত, ওই যে বিয়ের বাড়িতে, শালার বাড়িতে, শালির বাড়িতে। কিন্তু জনগণ পাইতো না, আর পাইলেও বোধ হয় 2-1টা জায়গা হয়তো পাইতো, থাকে না, ইমানদার মানুষ তো 2-1জন থাকেই। কিন্তু এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখি নাই। দেবিদ্বারের মানুষ আসলেই ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনারা লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে ভাই, একদম সাচ্চা দিলের মানুষ। আরে রাইতের বেলা দেখতেছি, বুঝছেন, বোর্ডের মধ্যে কি জানি লেখালেখি করতেছে। আমি মনে করলাম কিরে এমপিগিরি ছাইরা দিয়া কি আবার ক্লাসে চলে গেল? আগে তো টিচার ছিল, ওর নিজের কোচিং সেন্টার ছিল, একজন শিক্ষক তো ভাই। আমি মনে করছি বোধহয় আবার আগের পেশায় চলে গেছে। না, দেখলাম যে না, খেজুর কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং আগামীতে গরিবদের জন্য কিছু চাল পায় ভাই। হ্যাঁ, এমপিরা চাল পায়, ওই চালগুলা কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং দেবিদ্বারের কোন রাস্তার কাজ কতদূর আগাইছে, কোন রাস্তার কাজ কে করবে, কে কত টাকা পাইতে পারে, সেসব ব্যাপারগুলা বোর্ডে লিখতেছে আর মানুষকে বুঝাইতেছে। দেখেন ভাই ব্রাদার, প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা কইরা পায়। আমরা এগুলো জানতাম না, কিন্তু
এই 10 লক্ষ টাকা কি তাকে দেয়? না, তাকে দেয় না। এটা দেয় তার এলাকায় গরিব মানুষকে দেওয়ার জন্য, মাদ্রাসায় স্কুলে দান করার জন্য। অতীতে আমরা এগুলো দেখছি, শুনছি, শুনি নাই। তার মানে অতীতে এই টাকাগুলো মাইরা দেওয়া হয়েছে তো ভাই, কোনো খোঁজ খবর ছিল না এইসব টাকা পয়সার। সব ফাঁস করে দিতেছে হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জার্সি ম্যান হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় জার্সি পরেই সে সংসদে যাবে। কেন জার্সি পরে জানেন? এই জার্সি পরেই 24-এর আন্দোলনে ছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল। যতগুলা ভিডিও আছে দেখবেন ওই জার্সি পরা, যার জন্য সেই জার্সি থেকে বাইর হইতে চায় না। তার অতীতটাকে সে জানান দিতে চায় ওই জার্সির মধ্যে। আর ও হচ্ছে ওয়ান ম্যান আর্মি। দেখবেন ওর কারণে এই যে 299 জন এমপি আছে না, সবগুলা দৌড়ের উপরে থাকবে, অস্থির হয়ে যাবে তো। কারণ সবাই মুখোশে খুইলা দিবে। এই ক্যাপ্টেনকে ফলো করতে সব এমপিরা বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তারেক রহমান সাহেব নিশ্চয়ই বলবে ফলো করো এই হাসনাত আব্দুল্লাহকে, দেখো কিভাবে কাজ করে, কিভাবে নিজের এলাকার উন্নতি করতেছে। সবাইকে একই পথে যাইতে হবে, হাসনাত আব্দুল্লাহকে ফলো কইরা। বাধ্য হবে, দেখেন বাধ্য হবে। অ্যাডভান্স বইলা গেলাম ভাই। কারণ কি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু দেবিদ্বারের এমপি না তো, এই মুহূর্তে সারা বাংলাদেশের এমপি। হ্যাঁ, সারা বাংলাদেশের এমপি। এমন কোন এলাকা আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে, থানা আছে, গ্রাম আছে যেখানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না? তার মানে কি সারা দেশের জনগণ তাকে ফলো করবে এবং ওই ফলো কইরা তার নিজের এলাকার এমপি থেকে সবকিছু আদায় করে নিবে। এমপিদের আর চুরিদারি করার, মাইরা দেওয়ার ঘটনা ঘটতে পারে না। জনগণ ঘটতে দেবে না তো ভাই, কারণ চোখ খুলে দিল তো। হ্যাঁ, চোখ খুলে দিছে। আচ্ছা দেখেন, আমাদের পত্রিকার প্রথম পেজে হাসনাত আব্দুল্লাহ ছবি থাকার কথা না? এই মুহূর্তে সে যে কাজগুলা করতেছে, নিশ্চয়ই প্রথম পেজে তার ছবি থাকার কথা। এটা যদি ভাই কোনো সরকারি দলের কোনো এমপি এই কাজটা করতো, নিশ্চয়ই পত্রিকাওয়ালারা ঝাঁপায়া পড়তো, সাংবাদিক ঝাঁপায়া পড়তো ভাই এটাকে সামনে তুলে ধরার জন্য। কিন্তু না, ওনারা কি করতেছেন দেখবেন, ওনারা একই কাজ বারবার করতেছে। সবাইকে দেখবেন যেখানে যেখানে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যেখানেই যাচ্ছে দেখবেন সব ক্যামেরা তার পিছে পিছে। আর উনাকে যা কি জিজ্ঞেস করে? ওই গণভোটের কথা জিজ্ঞেস করে, জুলাই সনদের কথা জিজ্ঞেস করে, প্রেসিডেন্ট ভাষণ দিবে কিনা 12 তারিখে সেই কথা জিজ্ঞেস করে। আচ্ছা দেখেন, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনাকে কেন এগুলো জিজ্ঞেস করবে? এগুলো তো জিজ্ঞেস করার কথা আইনমন্ত্রীকে, এগুলো তো আইনের ব্যাপার, তাই না? উনাকে জিজ্ঞেস করবে, অর্থাৎ সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করার কথা কোথায় মার্ডার হইতাছে, কোথায় রেপ হইতাছে, কোথায় চাঁদাবাজি হইতাছে, জঙ্গল সলিমপুরের মধ্যে 4000 পুলিশ আর্মি যে গেল ওইখানে কি ঘটলো সেগুলা জিজ্ঞেস করবে। কিন্তু ওইগুলা জিজ্ঞেস করে না, উনাকে বারবার ঘুরে ঘুরে ওই একই প্রশ্ন করে। আপনারা গত 10-12 দিনের 15 দিনের ভিডিওগুলো দেখেন, ওই একটাই প্রশ্ন, জুলাই সনদের কি হবে, গণভোটের কি হবে, ডেপুটি স্পিকার কে হবে, পার্লামেন্টে আপনারা ভাষণ কাকে দিয়ে দেওয়াবেন, প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেবের কথা ওনারা জিজ্ঞাসা করে। আরে ভাই, ওনাকে তো জিজ্ঞাসা করবেন দেশের আইন কানুন কতটা উন্নতি হইলো, এইসব অঘটন কেন ঘটতেছে, এগুলাই তো জিজ্ঞাসা করবেন। কেমন সাংবাদিক আপনারা ভাই ব্রাদার? সাংবাদিকরা কেন এগুলো করতেছে জানেন? কারণ একটাই, আপনারা একটুখানি চোখ বন্ধ করে দেখেন তো, বিএনপির মধ্যে সবচেয়ে পপুলার কে? সবচেয়ে পপুলার সালাউদ্দিন সাহেব। গত 18 মাস উনাকেই তো বারবার সামনে দেখছেন, এবং মিডিয়াতে উনি এতটা পপুলার, ওনার যে কোনো কথাই ভাই হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায়। ওই ভিউ পাওয়ার জন্যই ওনার পিছনে পিছনে ঘুরে উনি যেখানেই যায়, ওই দেখবেন সাংবাদিকের গাড়ির বহর সেই দিকেই যায়। কারণ উনি কখন কথা বলবে। আবার এমন না যে চাঁদাবাজির কথা কখনোই জিজ্ঞাসা করে নাই। একটা ভিডিও দেখছি, ওনারা যখন জিজ্ঞেস করছে না, উনি উইঠা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলতেছে যে চাঁদাবাজকে ধরে আপনারা জেলে দেন। কে বলতেছে? স্বরাষ্ট্রমন্ত্রী। পাবলিকরে বলতেছে ধরে জেলে দেন। বুঝছেন? কারণ রাগ উঠা গেছে, একই কথা বারবার, যার জন্য সাংবাদিকরা বুঝছে ওই কথা বললে তো বসে রাগ করবে। অর্থাৎ চাঁদাবাজির কথা জিজ্ঞাসা করা যাবে না। জিজ্ঞাসা করুন এখন গণভোটের কি হবে, জুলাই সনদের কি হবে, রাষ্ট্রপতির কি হবে। আর উনি বলতে বলতে ভাই এতটা বইলা ফেলাইছে যে আপনি অবাক হবেন। উনি বলছে না যায় স্বপ্ন দেখাও তো হারাম, তাই না? না যায় স্বপ্ন দেখতেছে কেন তারা? হারাম কথাটা হয়তো বলে নাই, কিন্তু না যায় স্বপ্ন দেখতেছে জামায়াতে ইসলাম। ওই যে সাংবাদিক জিজ্ঞাসা করতেছে বারবার জামাতের ব্যাপারে উনি উত্তর দিয়ে দিল না যায় স্বপ্ন দেখতেছে। মানে ওনারা যে ক্ষমতা যাওয়ার স্বপ্নটা দেখছে, এটা না যায় স্বপ্ন, এটা অবৈধ স্বপ্ন। এই স্বপ্নে বিয়া শাদী হয় নাই, কাজই আসে নাই, যার জন্য এটা অবৈধ স্বপ্ন। স্বপ্নেরও কিন্তু বিয়া হয়, হ্যাঁ, বিয়া ভাঙ্গা যায়, ভাঙ্গা গেলেই বলে না যায় স্বপ্ন দেখতেছে তারা। তবে এই কথার মধ্যে না একটা অহংকার প্রকাশ পাইছে, একটা দিমাগী ভাব আসছে। অহংকারটা কি জানেন? গনাই ধরি না ভাই, ওরা কেন এইসব স্বপ্ন দেখবে ক্ষমতায় যাওয়ার? ওরা কারা? ওরা তো রাজাকার, ওরা তো জঙ্গি। এই ভাবটা রয়ে গেছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে। কিছু করার নাই। আগের যে আওয়ামী লীগের সরকার ছিল, ওই সরকারের সাথে অনেক কিছু মিল আছে, কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজের অনেক কিছুর মিল আছে, আবার কাজ কামেরও মিল আছে। আগে সরকারের সময় আমরা দেখতাম না বালিশের দাম 3 লাখ, বিছনার চাদরের দাম 4 লাখ, কি কি যেন দেখতাম। এবারও এরকম কিছু দেখতে যাচ্ছি। এসি আছে না, ওই এসি কেমনে চালাইতে হবে তার জন্য 8 জন মানুষ যাচ্ছে আমেরিকায়। হ্যাঁ, এই যুদ্ধ ঠেলা যাচ্ছে কিন্তু আমেরিকায়। কারণ ওনাদেরকে ওইখান থেকে প্রশিক্ষণ দিবে কিভাবে এসি চালাবে। আসলে যে ঘরের এসি এটা না, আমার মনে হয় বড় কোনো প্রকল্প হাতে নিছে। ধরেন একটা বিরাট বড় হাসপাতাল বানাবে, ওই হাসপাতালের ভিতরে এসি কিভাবে সিস্টেম হবে, ভেন্টিলেশন কিভাবে দিবে, এইসব প্রশিক্ষণের জন্য ওনাদেরকে পাঠাইতেছে আমেরিকায়। এই যাওয়ার পিছনে আবার হাজার হাজার কোটি টাকার খরচও আছে, এরকমও শোনা যাচ্ছে। কিন্তু এটা কি বাংলাদেশ সরকার পাঠাচ্ছে? এই খরচ কি বাংলাদেশ সরকার দিবে না আমেরিকান সরকার দিবে? এখানে একটা বিরাট ভাই গোমর আছে, শুভঙ্করের একটা ফাঁকি আছে। এখানে ঘটনা হয়েছে আমেরিকান একটা কোম্পানি এই 8 জনকে নিয়ে যাচ্ছে। আমেরিকান সরকার না, একটা কোম্পানি। ওই কোম্পানির স্বার্থ কি? তারা বাংলাদেশ
বাংলাদেশে এসি সাপ্লাই দিছে, আগেও দিছে, এই যন্ত্রপাতি সাপ্লাই দিয়ে যাচ্ছে, যার জন্য ওনারা চাচ্ছে এখান থেকে 8 জন নিয়ে ওইখান থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবে, তারপর আরো নতুন নতুন এসি পাঠাবে, তারা ওগুলা ফিট করবে, এরকমই ব্যাপার স্যাপার। আবার মজার ব্যাপার কি জানেন, এই 8 জন যে যাচ্ছে এর মধ্যে 2-1 জন এমন আছে যাদের আর চাকরির মেয়াদ আছে 3-4 মাস, এরাও যাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এখন দেখেন বড় প্রশ্ন কোনটা, বাংলাদেশ সরকারও খরচ দিচ্ছে না, আমেরিকান সরকারও না, খরচ দিচ্ছে যে কোম্পানি এসি সাপ্লাই দিবে, যে কোম্পানি এই ব্যবসাটা করবে, তারা নিয়ে যাচ্ছে 8 জনকে। তার মানে কি জানেন, ধৈর্য নেন এই 8 জনকে নিয়ে এখানে খাওয়া দাওয়া করা 5 স্টার হোটেলে রাইখা জামাই আদরের মাধ্যমে কিছু প্রশিক্ষণ দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে। তারপর যখন ওরা মালপত্রগুলো পাঠাবে, এই 8 জন লোক কি বলবে জানেন, গুড গুড গুড, একদম A1 মাল দিছে, আসলে কিন্তু মাল 2 নম্বর দিয়ে দিছে, এটা একরকম ঘুষ। হ্যাঁ ভাই, একরকম ঘুষ। এই 8 জনকে নিয়ে যাচ্ছে, ধৈর্য নেন, এদেরকে না পকেট ভরা টাকা পয়সাও দিয়ে দিবে, আমোদ ফুর্তি এবং প্রশিক্ষণ একসঙ্গে চালাবে। এইটাই হলো মূল ঘটনা। তার মানে কি জানেন, আগামীতে আপনারা দেখতে পাবেন বালিশের দাম 2 লাখ, চাদরের দাম 3 লাখ, অনেক ঘটনা আরো সামনে আসবে, যেহেতু এসির ব্যাপারটা সামনে আসছে। এখন আমাদের সাংবাদিকদের কি কাজ, তাদের এই গোমর ফাঁক করা উচিত না, তাদেরকে যা প্রশ্ন করা উচিত না ওইসব মন্ত্রীর কাছে যে 8 জনকে পাঠাইতেছেন, এই 8 জনের খরচ কেন ওই কোম্পানি দিবে, ওই কোম্পানির স্বার্থ কি, এটা প্রশ্ন করা উচিত না? যদি প্রশ্ন না করে তাহলে বুঝে নিবেন ওই আগের অবস্থা, আগের মিডিয়া যেমন ছিল, যেমন ভাবে চাটাচাটি করতো, এই মিডিয়া চাটাচাটি করবে, চাটাচাটির মধ্যে দিয়ে আগায় যাবে। আগে শুনতাম সাংবাদিকের কলম হচ্ছে ভাই ওই যে সৈনিকের ব্যানেট আছে না, রাইফেলের ব্যানেট, রাইফেলের আগে যে ব্যানেট থাকে, সেই ব্যানেটের চেয়েও ধারালো সাংবাদিকের কলম। এখন তার কলম দিয়ে লেখে না, টিপা টিপা লেখে, মোবাইলে 2 হাতে টিপা টিপা লেখে। আর এই টিপা টিপির মধ্যে দিয়ে দিন গুজার করতে থাকুম, আমরা দেখতে থাকুম, প্রতিবাদ করতে থাকুম, আর তো কিছু করার নাই। যাই হোক, আগামীকাল 12 তারিখ, আগামীকাল থেকে মিডিয়ার একটাই কাজ, সুপার হিরোকে সামনে তুলে ধরা। সে সুপার হিরোকে আমাদের মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেব, ওনাকে নিয়ে দেখবেন আগামীকাল থেকে মাতামাতি, কারণ উনি সংসদে আগামীকাল ভাষণ দিবে। আর ওই ভাষণের সময় বিরোধী দল কি করবে এটা তো আমরা আগেই যাই না গেছি, ওনারা বাইরে হয়ে চলে যাবে। এই যে বাইরে হয়ে চলে যাওয়া, ভাষণ দেওয়া, কে ভাষণ দিতে আছে, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে যে জুলাই গণ অভ্যুত্থান হইলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের দোসর বইলা যাকে আমরা ডাকতাম, তার ভাষণ দিয়েই শুরু হচ্ছে নতুন বাংলাদেশ। এটাই দেখার বাকি ছিল। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। মনে করেন কিছুই পাই নাই, তারপরও তো ভাই একজন হাসনাত আব্দুল্লাহকে পাইছি, এটা নিয়েই সন্তুষ্ট থাকি না। 1-এর পরে তো 2 হয়, 2-এর পরে 3, এভাবেই তো 100, 1000, লাখ, কোটি হয়। তার মানে কি, জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু তো করতে পারছি, এটাই নতুন বাংলাদেশ। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু করলাম আমাদের নতুন বাংলাদেশ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আপনারা জানেন ভারতে শরীফ ওসমান হাদির যে 2 হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, তারা গ্রেপ্তার হয়েছে বনগাঁ সীমান্ত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক সমীকরণ নতুন করে রূপ নিতে শুরু করেছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের অনুমান করছে, আশঙ্কা করছে। আশঙ্কা করারই কথা, কারণ যেখানে গ্রেপ্তার হয়েছে সেই দেশটি যেহেতু ভারত, সেহেতু এখানে নানা ধরনের সমীকরণ, নানা ধরনের হিসাব নিকাশ, এটি খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। অন্য কোনো দেশ হলে, ভারতের বাইরে যদি তৃতীয় বিশ্বের অন্য কোনো দেশ হতো, সেখানে যদি তারা গ্রেপ্তার হতো, তাহলে এত সমীকরণের প্রয়োজন ছিল না। আমরা জুলকারনাইন শাহের একটা পোস্ট থেকে যেটা জানতে পারলাম, এই ফয়সাল করিম মাসুদ ভারতে কিন্তু গ্রেপ্তার হয়েছে গত বছর, অর্থাৎ 2025 সালের শেষের দিকে, তার মানে আজ থেকে প্রায় 5-6 মাস আগে। তখন কালবেলা সহ বেশ কয়েকটি পত্রিকা এই বিষয়ে রিপোর্ট করেছিল যে ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেপ্তার হয়েছে। পরে ভারতের পক্ষ থেকে কিন্তু সেটি অস্বীকার করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে গ্রেপ্তার আসলে তখনই হয়েছিল, কিন্তু সেটি গোপন রাখা হয়েছিল ভারতের বিভিন্ন স্বার্থের কারণে। কারণ তারা তো আসলে এমন একটা দেশ, যে দেশ অন্য কারো চিন্তা তো দূরের কথা, তার প্রতিবেশীকে কিভাবে পায়ের তলায় পিষ্ট করা যায়, তারা সবসময় এই চেষ্টায় রত থাকে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা দেশ তার নিজের কথাই চিন্তা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা তো বৈধ পন্থায়। একজনকে পায়ের নিচে পিষ্ট করে নিজে বড় হবার যেমন মানসিকতা, এই কাজটি আমরা শুধুমাত্র ভারত এবং আমেরিকা, এই 2টা দেশে দেখতে পাচ্ছি, এরকম অসৎ প্রবণতা। যাই হোক, মূল কথায় ফিরে আসি। তো এখন এই এদেরকে গ্রেপ্তার করার পরে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং স্বস্তির চেয়ে সংখ্যাটা বেশি প্রকট আকার ধারণ করেছে। কেন? কারণ আপনারা জানেন, এদের গ্রেপ্তারের পরে কিন্তু ভারতীয় পুলিশ 14 দিনের রিমান্ডে নিয়েছে। এখন 14 দিনের রিমান্ড, এটা তো ভারত কেন নেবে? তাদের কি নেওয়ার দরকার আছে? তারা কেন 14 দিনের রিমান্ডে নেবে? তারা একটা আসামি গ্রেপ্তার করেছে, বাংলাদেশের কোনো অপরাধীকে তারা গ্রেপ্তার করার পরে তারা যেটা করতে পারে, তদন্ত করতে পারে যারা আসলে কারা, কেন এখানে এসেছে। তাদের যদি প্রথম কাজ, তাদের যদি বৈধ কোনো কাগজপত্র না থেকে থাকে, তাহলে এখানে রিমান্ডের তো কোনো প্রয়োজন হয় না, তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। অথবা বাংলাদেশের সাথে তো ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং তারা সবাই জানে কিন্তু এই খুনিদেরকে গ্রেপ্তারের জন্য 50 লক্ষ করে নগদ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল, তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। তো এটা তারা জানে না? অবশ্যই জানে। এখন জানার পরেও তারা 14 দিনের রিমান্ড যে চেয়েছে, এইখানেই সংখ্যাটা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে তারা এই রিমান্ডে নিয়ে এমন কিছু ব্যক্তির নাম এদের মুখ দিয়ে তারা উচ্চারণ করাবে বা বলিয়ে নেবে,
যেটার জন্য বাংলাদেশের রাজনীতি পরবর্তীতে অস্থির এবং অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যেমন আমি উদাহরণ দিই, মনে করুন তাকে রিমান্ডে নিয়ে বলা হলো যে তোমাদের আমরা অক্ষত রাখবো, কোনো সমস্যা হবে না, শুধু বিএনপির অমুক নেতার নাম বলো। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, পররাষ্ট্রমন্ত্রীর নাম বলে দাও, বা অর্থমন্ত্রীর নাম বলে দাও, যে অমুক তোমাকে দিয়ে এই কাজটি করিয়েছে। সে কিন্তু বলে দিল। বলার পরে কি করবে এরা? তখন বাংলাদেশ সরকারকে, আমাদের যে নতুন সরকার, এই সরকারকে বেকায়দায় ফেরানোর জন্য তারা ব্ল্যাকমেইল শুরু করবে। এটা ওদের পক্ষে একেবারেই সস্তা কাজ, খুবই স্বাভাবিক কাজ। কারণ তারা এইভাবেই আমাদের সেনাবাহিনীকে, আমাদের আমলাদেরকে, আমাদের রাজনৈতিক নেতাদেরকে এইভাবেই তারা ব্ল্যাকমেইল করেছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তারা সেখানে তাদেরকে নিয়ে গিয়ে হানি ট্র্যাপে ফেলে সুন্দরী নারীদেরকে তাদের কাছে লেলিয়ে দিয়ে ছবি তুলে রেখে, বিশেষ মুহূর্তের ছবি তুলে রেখে পরবর্তীতে তারা ব্ল্যাকমেইল করায়। এটাই রয়ের কাজ। তো তাহলে তখন এই সরকারকে ব্ল্যাকমেইল করবে যে এই যে আমাদের কাছে তোমাদের নাম বলেছে, অমুক অমুক নেতার নাম বলেছে, তোমরা যদি আমার এই শর্তে রাজি না হও, অমুক জায়গাটুকু আমাকে দিয়ে দাও, বা আমার এই কাজটুকু করে দাও। শেখ হাসিনার কাছ থেকে যেভাবে তারা বাংলাদেশটাকে একেবারে পুরা কিনে নিয়েছিল টাকা ছাড়া, এরকম একটা আবদার করে বসবে যে এই কাজটা করে দিতে হবে, না হলে আমি এই যে তোমাদের এই অমুক নেতার নাম বলে দেবো। তাহলে যখনই আমি এই নামটা বলে দেবো, তাহলে বাংলাদেশের মানুষ তো বারুদের মতো হয়ে আছে, জাস্ট আমি ম্যাচের কাঠি ফেলে দেবো যে জাস্ট সালাউদ্দিন বা আমির খসরু বা অমুক তমুক। এটা কিন্তু আমি নামগুলো বলছি, আপনারা কিন্তু দয়া করে অন্যভাবে নেবেন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তখন কি হবে? বাংলাদেশের রাজনীতি তো আবার উত্তাল হয়ে উঠবে, রাস্তাঘাট গরম হয়ে যাবে, আবার ধরপাকড় শুরু হবে, আবার রক্তারক্তি শুরু হয়ে যাবে। এটাই তারা চায়। তাহলে এই রক্তারক্তি যাতে না হয়, বা সরকার বাংলাদেশের অভ্যন্তরে তার আন্দোলনকে দমানোর জন্য, সরকার হয়তো ভাবলো যে না আমার দরকার নেই, এত পেরা নেওয়ার দরকার নেই, ঠিক আছে ওরা যা বলে আমরা সেটাই মেনে নেই, তবু নাম প্রকাশ করার দরকার নেই। তাহলে সরকার ওদের শর্তে রাজি হয়ে গেল। তাহলে কি হলো? আমার দেশটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওইটাকে ঢাকতে গিয়ে আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অথবা মনে করুন বলে দিল যে তোমরা ঝুমার নাম বলে দাও, জামাত আমিরের নাম বলে দাও, সাদিক কায়েমের নাম বলে দাও, তারপরে ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের, এর নাম বলে দাও। মানে এরকম জাস্ট, আমি বারবার বলছি যে তারা পারে না এমন কোনো কাজ নেই। এরকম যে কোনো একজনকে ব্ল্যাকমেইল করার জন্য যে কোনো একজনের নাম তারা বললো যে অমুকের নাম বলেছে, সে ওসমান হাদিকে হত্যা করিয়েছে এদেরকে দিয়ে। তাহলে চিন্তা করতে পেরেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? এবং তারা ঠিক এই কাজটি করবে, আপনারা লিখে রাখতে পারেন, এই কাজটি করবে। না হলে 14 দিনের রিমান্ড চাওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন নেই। আর তারা গ্রেপ্তার করে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তারা তা দেবে না। দেখেন, ফেরত দেবে না। সরকার যতই তাদের কাছে ধর্ণা দিক বা চাক যে তাদেরকে ফেরত দেন, ফেরত দেবে না। তারা তাদের স্বার্থটুকু হাসিল করার পরেই তারপরে তাদেরকে বাংলাদেশে সোপর্দ করবে। এই জন্যই বলছি যে এই দুই হত্যাকারী ভারতে গ্রেপ্তার হওয়ার কারণে আমাদের স্বস্তির চেয়ে শঙ্কার মাত্রা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটি দেখার জন্য আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে। দর্শক, সবচেয়ে বড় খবর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে শরীফ ওসমান হাদির দুই খুনি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ ধরা পড়েছে ভারতের কলকাতার স্পেশাল পুলিশ টিমের হাতে। এবং গত বছরের 12ই ডিসেম্বর এই শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আধা ঘন্টার ভিতরেই জানা যায় যে তার হত্যাকারী তার নির্বাচনী টিমের এই দুই সদস্য। কিন্তু তারপরে দেখে ধরা যায়নি, তারা ভারতে পালিয়ে গিয়েছে। এবং ইউনূস সরকার একাধিকবার ভারতকে বলেছিল যে এই খুনিরা কিন্তু পালিয়ে আছে ভারতে, কিন্তু ভারত সরকার অস্বীকার করেছিল। অথচ আমরা জানি যে এই দুইজন খুনি তারা ভারতে ঢোকার পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে গোপন রাখা হয়, বাংলাদেশের কাছে স্বীকার করা হয় না। কেন স্বীকার করা হয় সেটা ভারতই বলতে পারবে। কিন্তু তারপরে দেখলাম যে 2 দিন আগে একটা গ্রেপ্তারের নাটক সাজিয়ে ভারত বলল যে আমরা এই দুই খুনিকে গ্রেপ্তার করেছি। ভারতের বনগাঁ সীমান্ত থেকে তারা গোপনে চেষ্টা করেছে বাংলাদেশে প্রবেশ করার। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি 17 ডিসেম্বর তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যাওয়ার পরে বাংলাদেশে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীর উপর হামলা হয়, নির্বাচন পিছানো ষড়যন্ত্র পর্যন্ত হয়। কিন্তু সেটা সফল হয়নি, কারণ বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই। কারণ বিএনপি জানতো এই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যাই হোক, ইউনূস সরকারের আমলে ইউনূস সরকার ভারত থেকে কোনো সহযোগিতা পায়নি এবং ভারত স্বীকার করে নিজে এই দুই খুনি আসলে ভারতে গ্রেপ্তার আছে। কিন্তু ইউনূস সরকার চলে যাওয়ার পরে বিএনপি সরকার আসলে বিএনপি সরকার গত 22 ফেব্রুয়ারি ডিজিএফআই এর চিফ হিসেবে নিয়োগ দেয় মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে। তো এই ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়ে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী তিনি ভারতে উড়ে গিয়ে সেখানে বৈঠক করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে। এবং সেই বৈঠকের পরই ভারতীয় পুলিশ ঘোষণা দেয় যে এই দুই হত্যাকারী তাদের কাছেই আটক রয়েছে। এবং অলরেডি বাংলাদেশ সরকার এই দুই হত্যাকারীকে ফেরত আনার জন্য কনসুলার অ্যাক্সেস চেয়েছে। সুতরাং আমরা মনে করতেই পারি যে এই দুই হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ তাদেরকে খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আনা হবে। এবং আমরা এও জানতে পারলাম যে এক রুবেল আহমেদ, এই রুবেল আহমেদকে 2025 সালের 15 জানুয়ারি গ্রেপ্তার করা হয়, কারণ এই রুবেল কলকাতায় আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল। এই রুবেলকে গ্রেপ্তারের পরে রুবেলকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন এই রুবেল বলেছিল যে কলকাতা থেকে জাহাঙ্গীর কবির নানক বলেছেন যে শরীফ ওসমান হাদি এবং ইউটিউবার কাফি এই দুজনকে মেরে ফেলতে হবে, কারণ এই দুইজন নানা বাজে কথা বলে আওয়ামী লীগকে নিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রুবেল যখন বললো এই কথা, তখন পুলিশ কেন এই হাদিকে কথা বললো না বা কাফিকে কথা বললো না যে তোমাদের মৃত্যু ঝুঁকি আছে, আওয়ামী লীগ চায় তোমাদেরকে সরিয়ে দিতে? পুলিশ কিন্তু এটা বলেনি। এই গ্রেপ্তারের পর 30 এপ্রিল
সেই 2025 সালের 30 এপ্রিল রুবেল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে বের হয়ে যায়। ইন্টারেস্টিং হচ্ছে এই বছরের 21 জানুয়ারি মধ্যরাতে জামিনে থাকা রুবেল আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে কেরানীগঞ্জ থেকে, এবং এই রুবেলই ছিল এই ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী। এখন এই রুবেলকে নতুন করে রিমান্ডে যে পুলিশ আবেদন করলে সে বলে যে হ্যাঁ, এই ইউটিউবার কাফিকে এবং ওসমান হাদিকে শেষ করার নির্দেশ দেয় ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব। এবং রুবেল বলেছেন যে আমি ফয়সালের কাছে কিছু টাকা পাই, কিন্তু ফয়সাল টাকাটা ফেরত দিচ্ছে। এই জন্য আমি ফয়সালকে বলছি যে তুমি যদি কাজ করতে পারো এই কাজটা, তাহলে আমাদের যে বিপ্লব ভাই, নানকের পিএস বিপ্লব ভাই, তোমাদেরকে আরো কিছু টাকাও দিবে, তোমার আগে টাকা দেওয়া লাগবে না। এটা হচ্ছে হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। এইসব কিন্তু জবানবন্দিতে রুবেল বিস্তারিত উল্লেখ করেছে। এখন এই রুবেল আসলে কাদের মাধ্যমে কাজ করছিল, কাদের থেকে নির্দেশ পেয়েছিল, সেখানে কি জাহাঙ্গীর কবির নানক জড়িত নাকি বা তার পিএস জড়িত, নাকি সেখানে আরো রাঘব আছে, এইসব আসলে তদন্তে বের হয়ে আসবে বলে আমার ধারণা। এবং আমি আহ্বান জানাই বিএনপি সরকারের কাছে যে এই বহুল আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের যে রহস্য, সেটা সম্পূর্ণভাবে উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করতেই হবে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।